নির্বাচনের পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি। রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে বুধবার থেকে ৬৪ জেলায় কর্মসূচি। জুলাই অভ্যুত্থানে আত্মদানকারীদের ইতিহাসে স্রষ্টা বললেন প্রধান উপদেষ্টা। যমুনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ৬ প্রতিনিধির সাক্ষাৎ। অপারেশন ডেভিল হান্টে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন সহ সারা দেশে আটক সহস্রাধিক। অভিযান শুরুর পর থেকে থমথমে গাজীপুর। জয় হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান। হত্যা মামলায় আবারও রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল পলক সহ ৬ জন। লিবিয়ার মরুভূমিতে গণকবরের সন্ধান। ৫০ অভিবাসীর মরদেহ উদ্ধার, এখনও চলছে অনুসন্ধান। মুক্তি দেওয়া হয়েছে ৭৬ জনকে। এবং বিপিএল শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি টাইগারদের। তৃতীয় দিনের মতো মিরপুরে আজও অনুশীলন। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। বুধবার থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে বিএনপির কর্মসূচি, যার অংশ হিসেবে রোজার আগেই ৬৪ জেলায় সমাবেশ করবে দলটি। দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবির পাশাপাশি পুরো জাতিকে নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি। নেতারা বলছেন, ভোট নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সোচ্চার করতেই এমন কর্মসূচি। বাকিটা জানাচ্ছেন সাইফুল ইসলাম। নানা কারণে যখন উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন, তখন অনেকটা হঠাৎ করেই জেলায় জেলায় সমাবেশ করার ঘোষণা দিল বিএনপি। দলটির দাবি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আর দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই কর্মসূচি। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশ জুড়ে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যেই কেন এত বড় কর্মসূচি ঘোষণা করলো দলটি? এর মধ্য দিয়ে কি দ্রুত ভোটের দাবিকে আরো জোরালো করতে চায় বিএনপি, নাকি রাজপথে জানান দিতে চায় নিজেদের সাংগঠনিক অবস্থান? আমরা এই সরকারের পতনের কোনো কথা তো বলছি না। আমরা এই সরকারকেই কাছেই বলছি যে আপনারা যেহেতু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা সবাই সম্পৃক্ত ছিলাম, আপনারা এসছেন, আপনারা একটি ভালো নির্বাচনের ব্যবস্থা করেন। দলকে সুসংগঠিত করা, দলকে শক্তিশালী করা এবং আগামী দিন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া, সেটা এই 100 দিনের কর্মসূচির মধ্যে একটা অংশ বলে আমি মনে করি। অবশ্য জনসংশ্লিষ্ট ইস্যুতে আগেও নানা ধরনের কর্মসূচি পালন করেছে দলটি। নানা প্রতিকূলতার মধ্যেই লং মার্চ, রোড মার্চ আর বিভাগীয় গণসমাবেশের মতো কঠিন কর্মসূচি সফল করেছে মাঠের নেতাকর্মীরা। এবার পরিবেশ অনেকটাই অনুকূলে, তাই চাঙ্গা সব পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা। দেশের মানুষ আগামী দিনে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় এবং তাদের আশা আকাঙ্ক্ষা যেন প্রতিপালন করে। এই জন্য মূলত আমাদের বিভিন্ন জেলা পর্যায়ের এই সমাবেশগুলো হবে। নির্বাচনকে প্রভাবান্বিত যাতে কেউ না করতে পারে, আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থেকে নির্বাচনকে সুফল জায়গায় নিয়ে যেতে পারি। দলের সিনিয়র নেতারা বলছেন, রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। আর সেই দাবির সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতেই ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি। জনগণকে সংগঠিত করে আগামী দিনের সকল সংকট এবং অনিশ্চয়তা দূর করে একটি নির্বাচিত সরকারের দিকে এগিয়ে যাওয়া, আর সেজন্যই বিএনপি এই কর্মসূচি ঘোষণা করেছে। আমি মনে করি যে এই কর্মসূচি সময় ও উপযোগী এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবো আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে। জানান, রোজার আগেই জেলা পর্যায়ের কর্মসূচি শেষ করা হবে। এরপর সমাবেশ হবে মহানগর ও বিভাগীয় পর্যায়ে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে 12 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত 8 দিনে 64 জেলায় সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন তার তালিকা প্রকাশ করেছে। সূচি অনুযায়ী 12 ফেব্রুয়ারি সমাবেশ শুরু আর শেষ হবে 25 ফেব্রুয়ারি।
সমাবেশগুলোতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। 12 ফেব্রুয়ারি সমাবেশ হবে লালমনিরহাট, ফেনী, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, পটুয়াখালী ও জামালপুর জেলায়। দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপি। আজ সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন। তবে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সেখানে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিরুদ্ধ মতের ওপর আক্রমণ করে কোনো সমাধান হবে না। জুলাই আন্দোলনে যারা অপরাধ করেছে তাদের বিচার নিশ্চিত করা হবে। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছে তারা বাংলাদেশের ইতিহাসের অংশ। তিনি বলেন, যে জাতি ইতিহাস স্মরণ করতে পারে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। যদি তারা সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাৎ হলো কি? আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সুপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি, যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি, তোমরাই স্বপ্ন দেখে, তো এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে কার্যালয়ে গিয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের 6 সদস্যের প্রতিনিধি দল। এর আগে একবার 5 দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে যাত্রা শুরু করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পরে উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার ডাক আসলে আন্দোলন স্থগিত করেন তারা। তবে আশানুরূপ ফলাফল না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন প্রবাসীরা। ডক্টর ইউনূস স্যার 12 তারিখে আবুধাবি যাচ্ছেন। আমাদের মূল দাবি হলো যে স্যার ওই দেশের সরকারের সাথে একটা কূটনীতিক সমঝোতা তৈরি করে আমাদের জন্য যদি নুয়েন্টি উঠাই দিয়ে আমাদের কর্মসংস্থান যদি একটু তৈরি করে দেয়। প্রধান উপদেষ্টার সাথে আমাদের কিছুক্ষণের মধ্যে দেখা করার সুযোগ না দিলে আমরা এই ব্যারিকেড ভেঙে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করব। দর্শক, প্রবাসীদের অবস্থান কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, কর্মসূচির এখনকার কার্যক্রম কি চলছে, কি কি দাবিতে রাস্তায় নেমেছেন প্রবাসীরা? ধন্যবাদ আপনাকে। আপনাদের যেমনটি বলেছিলাম যে 5 দফা দাবি নিয়ে কিন্তু প্রবাসীরা রাস্তায় নেমেছিলেন, কর্মসূচি দিয়েছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানটি করবেন। তার পরবর্তী সময় থেকে আমরা যেমনটি দেখেছি প্রধান উপদেষ্টার সেই কার্যালয় থেকে কিন্তু একটি গাড়ি এসে তাদেরকে এখান থেকে ঠিক 6 জন প্রতিনিধিকে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি মিটিং হয়, মিটিং শেষে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো। আপনি একটু বলবেন যে সেখানে আপনাদের সাথে কি আলোচনা হয়েছে এবং কোনো আশ্বাস দিয়েছে কিনা এবং আপনাদের কর্মসূচিটির বিস্তারিত। জি, আমাদের সাথে সেখানে কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাব্বির ভাই আমাদের সাথে কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উনি দাবিগুলো নিয়েছেন। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমরা 26শে জানুয়ারি কিন্তু আমরা লিখিতভাবে দাবিগুলো
দিয়েছিলাম, তো তার কপিটা উনি আমাদের থেকে নিয়েছেন এবং উনি বলেছেন যে উনি আজকে এই প্রধান উপদেষ্টাকে এই বিষয়গুলো অবগত করবেন মৌখিকভাবে। পাশাপাশি যেহেতু প্রধান উপদেষ্টা মহোদয় আমিরাত যাচ্ছেন, উনাকে নোট আকারে ওই জিনিসগুলো দিবেন যাতে উনি সেখানকার সরকার প্রধানের সাথে কথা বলেন। তো এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং যেহেতু এটা একটা আমিরাত সরকারেরও কিছু বিষয় আছে, যেহেতু প্রধান উপদেষ্টা যাবেন কথা বলবেন, একটা সময়ের প্রয়োজন আছে, এই জন্য আমরা আগামী 10 দিন পর্যন্ত এই কর্মসূচিটা আজকে স্থগিত করছি। পরবর্তীতে আমরা যদি দেখি যে আমাদের দাবিগুলো পূরণের পথে আছে বা অগ্রগতি আছে, তাহলে আমরা সেই হিসাবে সেটার আলোকে পরবর্তী কর্মসূচি দিব। আপনাদের প্রধান দাবিটি কি ছিল? প্রধান দুটো দাবি। একটা হচ্ছে আমাদের পুনর্বাসন, যেটা আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ইতিপূর্বে মিডিয়ার সামনে ঘোষণাও দিয়েছিলেন যে আমরা ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে পুনর্বাসন করবেন, কিন্তু পরবর্তীতে সেটার কোনো অগ্রগতি হয় নাই এবং উনি আমাদের সাথে সাক্ষাৎ করবেন বলে 2 বার সময় দিয়েও সাক্ষাৎ করেন নাই, যার কারণে আমরা আসলে প্রধান উপদেষ্টা পর্যন্ত যাওয়ার জন্য উদ্যোগী হয়েছি। যেমনটি শুনছিলেন, আরেকটা বিষয় হচ্ছে আমাদের নো এন্ট্রির বিষয়। ঠিক, আমি আরেকজনের সাথে কথা বলবো, যেখানে আরো যে 5 সদস্য গিয়েছিলেন, আপনার সাথে আর কে গিয়েছিলেন? আমার সাথে যারা গেছিলেন আমাদের ইয়াসিন অপূর্ব। আমি একটু আরেকজনের সাথে কথা বলবো যে সেখানে কি কি নিয়ে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমরা তো আমাদের 5টা দাবি নিয়ে গেছিলাম, সেই দাবিগুলো নিয়ে কথা বলা হয়েছে। আমরা মূলত গেছিলাম হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য, কিন্তু উনি যেহেতু এফিএস আসছেন, তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের বিষয়গুলো আমি দায়িত্ব নিয়ে আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো এবং লিখিত আকারে ওনার হাতে ধরিয়ে দিব। উনি ওই দেশে গেলেন, যাওয়ার পর আমাদের ওই দেশে যে সরকার টু সরকার যে বিষয়গুলো নো এন্ট্রির ব্যাপার এবং হচ্ছে আমাদের এখনো গ্রেপ্তার চলমান রয়েছে, সেগুলো ওইখানে কথা বলা এবং আমাদের বাংলাদেশে যারা আছে এবং যাদের পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বললেন। আপনারা যখন আন্দোলনটি করেছেন তখন আপনাদের যে তালিকা করা হয়েছিল, যিনি করেছিল, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে? আমাদের এখানে যে তালিকাভুক্ত, এখানে 189 জনের তালিকা আসছে। আমাদের 189 জনের বাইরেও কিন্তু আমাদের অনেক মানুষ গ্রেপ্তার হয়েছে। এই বিষয় নিয়ে আসলে কোনো কথা বলা হয়নি। আমরা আশা করি যদি আমাদের যে দাবিগুলো আমরা নিয়ে গেছি, আমাদের সেই দাবির সাথে যাদের নাম এন্ট্রি হয় নাই, সেই নামগুলো এন্ট্রি হয়ে যাবে ইনশাল্লাহ। যেমনটি বলছিলেন, এই আলোচনার পরে কিন্তু 10 দিনের জন্য আন্দোলনটি স্থগিত ঘোষণা করেছেন এবং যখন এই বৈষম্য বিরোধী আন্দোলনটি চলে তখন এই প্রবাসীদের আন্দোলনের যে তালিকা করা হয়েছিল, তৎকালীন যে অ্যাম্বাসেডর ছিলেন এবং যে ওই অফিসে কর্মকর্তারা ছিলেন জড়িত এই তালিকায়, তাদেরও বিচারের দাবি জানাচ্ছেন তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সারা দেশে চলছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে 182 জন সহ সারা দেশে আটক হয়েছেন সহস্রাধিক। এর মধ্যে গাজীপুর থেকে আটক হয়েছেন সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর থেকে আটক করা হয় সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে। পরে তাকে সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর ও জেলায় আটক হয়েছে 182 জন। পুলিশ জানায় জেলার জয়দেবপুর থানায় 6 জন, শ্রীপুরে 5, কালীগঞ্জে 4, কাপাসিয়ায় 3 এবং কালিয়াকৈরে 3 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মহানগরের 11 থানায় অভিযান চালিয়ে হেফাজতে নেওয়া হয় 79 জনকে। গ্রেফতার সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর থেকে আটক করা হয় সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে। পরে তাকে সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের গাজীপুরে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি মনে করি স্বাভাবিকই আছে। আমরা কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি আপনারা দেখছেন, আমরাও দেখছি, কোনো অবনতি ঘটেনি। অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ, তবে গণগ্রেপ্তারের সংখ্যায় অনেকেই আবার আতঙ্কে বাড়ি ছাড়া। আমরা গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য চলি খাই, সন্ত্রাসীদের কারণে বাড়িতে পারি না, লুটপাট এসে আহাজারি করে, কিন্তু এই নিরাপত্তা ডেভিডার আমাদের সবচেয়ে ভালো। শয়তান অবশ্যই ধরতে হবে, যারা শয়তানি করছে এই পর্যন্ত, যারা শয়তান আছে ভবিষ্যতে, যারা চিন্তা ভাবনা আছে শয়তানি করবো, সব শয়তান ধরতে হইব, কোনো শয়তান যাতে
বাদ না যায়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় অপারেশন ডেভিল হান্টে আরও অন্তত 111 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে রংপুরে গ্রেফতার করা হয় 30 জনকে, নেত্রকোনাতেও গ্রেফতার হয়েছে 29 জন, নারায়ণগঞ্জেও আওয়ামী লীগ নেতাকর্মী সহ 19 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ভোলায় কোস্টগার্ডের অভিযানে 14 জন, খাগড়াছড়িতে 10, রাজশাহী মহানগরীতে 4, চুয়াডাঙ্গায় 3 জন এবং হবিগঞ্জে 2 জনকে আটক করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যতদিন ডেভিল দূর না হবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে ফের জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুর 1:30টায় রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। ডেভিল হান্ট যে অপারেশনটা আপনারা বললেন, এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলে খালাস পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার সাংবাদিক মাহমুদুর রহমানের উপস্থিতিতে ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় দেন। এ মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। 2018 সালের 19 ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিপ্লব উত্তর বাংলাদেশে এসেও আমাকে জেলে যেতে হয়েছিল। আমি 5 দিন জেলে ছিলাম। তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আমি সারেন্ডার করেছি, বিদেশ থেকে এসে জেলখানায় গেছি, আদালতে মামলা করেছি। মামলা করে আজকে আমি মামলায় রায় পেয়েছি। এই মামলায় খালাস দিয়েছে আমাকে, এবং এই মামলা যে ভুয়া সেটা নিশ্চয়ই জজ বুঝতে পেরেছেন। আমরা যেটা জানতে পারবো রায় পড়বার পরে। রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা সহ 22 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করার পর শুনানি শেষে এসব আদেশ দেন আদালত। সকালে সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি, শমশের মবিন, জুনায়েদ আহমেদ পলক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ আসামিদের আদালতে আনা হয়। যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় 6 জনকে 4 দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার 2টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে পলককে। এছাড়াও যাত্রাবাড়ী থানার 4টি মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। নিউজ 24 সংবাদে পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। Savlon Twinkle Baby Pen Diaper, Wetness Indicator সহ কটনি সফট ডায়াপার, UV রশ্মিতে জীবাণুমুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। ভাবির মনে হয় লাইজলে মুভ করার সময় এসে গেছে। নতুন লাইজল 3-in-1 ডিটারজেন্টের চেয়ে 10 গুণ বেশি পরিষ্কার করে। লাইজল, ঘর হবে কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড়। জলদি কিনুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। ধানমন্ডি 32 নম্বরে ভেঙে ফেলা বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সোমবার সকাল 7টায় ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির 10 সদস্যের একটি বিশেষজ্ঞ দল। সেখানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে বিশেষজ্ঞ দলটি গত 5 ফেব্রুয়ারি পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা।
এ সময় বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে কয়েকতলা বেসমেন্টের খোঁজ পাওয়া যায়। অন্ধকার ওই ভবনের বেসমেন্টের 2 তলায় যেতেই পানির সন্ধান পাওয়া যায়। এরপরই সকালে সেখানে আলামত সংগ্রহে যায় সিআইডি ক্রাইম সিন। দেশকে সমৃদ্ধশালী করতে প্রয়োজনে শত্রুদের ভালো বিষয়গুলো গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সাব্বির উদ্দিন আহমেদ রচিত 2টি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এই কথা বলেন। তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মুসলিম অমুসলিম নির্বিশেষে মানবতার ডাকে পাশে দাঁড়িয়েছেন। রোহিঙ্গাদের পাশেও তিনি শুরু থেকে রয়েছেন। অনুষ্ঠানে খন্দকার আলতাফ হোসেনের সভাপতিত্বে আরও ছিলেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাংবাদিক, লেখক ও গবেষক শাহ আব্দুল হালিম এবং অন্যান্যরা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। গত 4টি অর্থবছরে পিরোজপুর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে 17টি প্রকল্পের 1600 কোটি 48 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে 11 জন সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এ কথা বলেন তিনি। যারা পিআরএল ভোগ্যত অবস্থায় আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অর্থ বিভাগ এবং সিএজি কে অবগত করেছি। আর আমাদের মন্ত্রণালয়ে এখনো যারা আছে তাদেরকে সাময়িক বরখাস্ত পূর্বক ডিপার্টমেন্টাল যেই মামলা রুজু করা হয়েছে। এবছর হজ ফ্লাইট শুরু হচ্ছে 29 এপ্রিল, চলবে 31 মে পর্যন্ত, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বলেন, মোট 87,100 জন হজযাত্রী এবার হজে যাচ্ছেন। সোমবার সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো এজেন্সি বা ব্যক্তি অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন না। টিকিট কাটার জন্য সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নিশ্চিত না হলে টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ধর্ম উপদেষ্টা আরও বলেন, এই নতুন ব্যবস্থার ফলে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করে সিন্ডিকেট ব্যবসা করার সুযোগ থাকবে না। মিনা ও আরাফায় তাঁবু ক্যাটারিং এর জন্য সার্ভিস কোম্পানির সাথে চুক্তি। 2, বাড়ি বা হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি। 3, পরিবহন কোম্পানির সাথে চুক্তি। 4, ক্যাটারিং নিতে আগ্রহী হলে ক্যাটারিং সমাধানকারী কোম্পানির সাথে চুক্তিগুলো সম্পাদন করবেন। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। দর্শক, নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন দাবিতে শাহবাগে আন্দোলনে নামা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, কি কি দাবিতে আন্দোলন করছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা, আর পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর আমরা পেয়েছি, এখনকার পরিস্থিতি কি? বিদ্যালয়ে কিন্তু তৃতীয় ধাপে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে কিন্তু নিয়োগপ্রাপ্তদের প্রাপ্তরা কিন্তু এখানে যেটি তারা আন্দোলন করছিলেন সকাল থেকেই। এখন কিন্তু আপনারা দেখছেন যে জলকামান নিক্ষেপ করা হচ্ছে। আপনারা জানেন যে প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত প্রায় 6,531 জনের অনতি বিলম্বে যোগদান নিশ্চিত করতেই কিন্তু তারা এখানে আন্দোলনে যোগ দেয়। সকাল থেকেই কিন্তু এখানে এই সুপারিশপ্রাপ্ত 6,531 জন আমরা দেখেছি ঠিক 12টার পর থেকে এখানে একত্রিত হয়েছে এবং তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কিন্তু কর্মসূচি পালন শুরু করে দেন। এবং আমরা এই মুহূর্তে যেমনটি দেখেছি যে কয়েক ধাপে কিন্তু সেই আন্দোলনরতদের সরাতে পুলিশ প্রথমে বেশ কিছুক্ষণ কিন্তু তাদের বোঝানোর চেষ্টা করেছেন এবং বুঝিয়ে এই প্রধান সড়কটি থেকে সরে যেতে কিন্তু কয়েকবার অনুরোধ করেছেন। কিন্তু পরবর্তী সময়ে একটা সময় গিয়ে আমরা দেখেছি যে এখানে পুলিশের জলকামান সহ বেশ কয়েকটি গাড়ি কিন্তু এখানে আসে এবং ঠিক 1টার পরে কিন্তু জলকামান ঠিক প্রয়োগ হয়েছে এবং আমরা এখন
এখনও কিন্তু তাদের এখান থেকে সরিয়ে দিতে জলকামান প্রয়োগের চিত্রটি দেখেছি। আপনাদের জানিয়ে রাখি এই শিক্ষকরা রয়েছেন যারা চাকরির পুনরায় চাকরি বহালের সুপারিশপ্রাপ্তরা আবারও যোগদান নিশ্চিত করতে কিন্তু বেশ কয়েকদিন যাবতই তারা আন্দোলন করে আসছিলেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি প্রেস ক্লাবের সামনে বা শাহবাগ মোড়েও কিন্তু এর আগে বেশ কয়েকবার তারা এসেছেন। এবং আমি যদি একটু তাদের সাথে কথা বলি, আপনি একটু আমাদের জানাবেন যে আসলে আজকে কি কি ঘটেছে। আজকে ওনারা 10 থেকে 12 বার দেখেন জলকামান দিয়ে আমাদের বিজয়ী দিয়েছে। আমরা কিছুই চাই না, আমরা কোনো দাবি নিয়ে আসিনি, আমরা আমাদের অধিকার নিয়ে আসছি। এই সরকার 31 অক্টোবর আমাদের নিয়োগপ্রাপ্ত করছে, নিয়োগপ্রাপ্ত করার পর সব অফিসিয়াল কাজ শেষ, আমাদের জয়েনিং লেটারও চলে আসছে। এখন ওনারা আমাদের বলে যে আমরা আমাদের নিয়োগ বাতিল। এটা কোনো কথা হলো বলেন? এখন একটা মানুষের চাকরি হওয়ার পরে বুঝে নিত সামাজিক কত একটা, এখন আমরা বাড়িতেও ফিরে যেতে পারতেছি না, এখানেও থাকতে পারতেছি না। আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আপনাদের বলে দেয় যে আমাদের মেরে ফেলেন, পুলিশদের বলে দেয় এই পুলিশ দেয়া থেকে গত শুক্রবার থেকে আমরা এই পর্যন্ত খাওয়া নাই, ঘুম নাই, হসপিটাল থেকেও ঘুরে আসছি। আমাদের কি অপরাধ? সরকার আমাদের নিয়োগপ্রাপ্ত করে আমাদের সাথে কেন এমন করতেছে বলেন? এই 5 দিন ধরে আমরা রাস্তায় পড়ে আছি। আমরা এটাই বলি যে আমাদের মেরে ফেলেন না, আমাদের চাকরিটা ফিরিয়ে দেন, আমরা আর কিচ্ছু চাই না। যেমনটি শুনছিলেন আপনারা, আমরা কিন্তু বেশিরভাগ শিক্ষক, আমরা অনেক শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বেশিরভাগই একই দাবি করছেন যে তারা এই ন্যায্য দাবি নিয়ে বেশ কিছুদিন যাবৎ এই আন্দোলনটি করে আসছিলেন এবং আজ ঠিক একটি কর্মসূচি ঘোষণা করেন। এখান থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কিন্তু কথা ছিল। সেই জায়গা থেকে যখন এখানে একত্রিত হয়েছেন, তার পরবর্তীতে কিন্তু এই শাহবাগের আশেপাশে আমি যদি রাস্তার চিত্রটি বলি, ঠিক 1টার পর থেকে কিন্তু শাহবাগ, আমরা যদি কারণ বাজারের চিত্রটি বলি, কারণ বাজার এবং এ পাশে বাংলা মোটর সহ আশেপাশে যতগুলো প্রধান সড়ক রয়েছে সবকটি সড়কই কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এবং আমরা বেশ কিছু ঠিক 1টার পরে কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দও কিন্তু পেয়েছি, তবে আমরা নিশ্চিত নই সেটি কিসের শব্দ। ঠিক 1:50 দিকে কিন্তু আন্দোলনরত যারা রয়েছেন তাদের ছত্রভঙ্গ করতে এই জলকামান নিক্ষেপ করা হয়। এখনো কিন্তু এখানে জলকামান রয়েছে। ঠিক 5 মিনিট আগেও কিন্তু জলকামানটি আবার পুনরায় প্রয়োগ করা হয়েছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক পরিমাণ সদস্যদের উপস্থিত লক্ষ্য করেছি এবং যারা আশেপাশে এই আন্দোলন ঘিরে যেন কোনো নাশকতা তৈরি করতে না পারে সে বিষয়েও কিন্তু তারা সচেষ্ট রয়েছে। এবং এই আন্দোলনরত যারা চাকরি প্রত্যাশী, চাকরি ফিরে পাওয়ার জন্য যে 6531 জন এখানে এই আন্দোলনের ডাকটি দেয়, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রায় কয়েকশো চাকরি সুপারিশপ্রাপ্তরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা যেমনটি বলছেন যে তারা বৈধভাবেই পরীক্ষা দিয়ে তারা এই চাকরিটিতে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন এবং তারা অন্য কোনো চাকরির পরীক্ষা দেননি এবং এটি ঘিরেই তাদের পরবর্তী জীবনের পরিকল্পনা করেছিলেন। সেই জায়গা থেকে এখন তারা এই আন্দোলনে বেশ কয়েকজন বলছিলেন তারা কিন্তু এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন দীর্ঘদিন রাজপথে আন্দোলন করে। হসপিটাল থেকেও কয়েকজন এসেছেন। আমি যদি একটু কথা বলি, আপনাদের একটু বলবেন যে আজকে আপনাদের কর্মসূচিটি কি ছিল? আজকে আমরা 2টা পর্যন্ত আলটিমেটাম দিছিলাম আমাদেরকে ভালো কোনো ফলাফল শোনানোর জন্য, কিন্তু তারা আমাদের কোনো কিছুই মানে না। আমাদের সরকার পক্ষ থেকে কেউ আমাদের কথা শুনতেও আসে নাই। আমাদেরকে দেখতে বলবে যে তোমরা কেন দাঁড়াইছো, কেউ আসে নাই। তারাই তো আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করতে কেন এখন তারা আমাদেরকে রাস্তায় নিয়ে আসছে। আমরা শিক্ষক, আমাদের মহান পেশা শিক্ষক। সংবাদে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে তৃতীয় দিনের মতো মিরপুরে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিপিএল এর একাদশ আসরের পর্দা নেমেছে শুক্রবার, তবে জাতীয় দলের ক্রিকেটাররা দম ফেলার ফুরসত পাননি।
কারাগার থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা নাহিদ রানা তানজিম সাকিবরা অনুশীলনে নেমে গেছেন। তৃতীয় দিনের মতো আজও মিরপুরে ঘাম ঝরাচ্ছে টিম টাইগার্স। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।